গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা সুজাওকে দেখি। সে কান্না করছিল এবং ভাবছিল এক্ষুনি গ্র্যান্ডপা চলে গিয়েছে আর এখন ভিলেজ আমাদের প্রপার্টির উপরে নজর দিচ্ছে। তখন ভিলেজার বলে এটাই হচ্ছে ভিলেজের নিয়ম। তখন সুজাও বলে আমিও তো ওনার নাতনি, তাহলে আমি কেন নিতে পারবো না ওনার প্রপার্টি। ভিলেজার বলে কারণ তুমি একটা মেয়ে আর তুমি ওনার দত্তক নেওয়া। তখন ও বলে কিন্তু আমি তো ওনার একমাত্র রিলেটিভ আর এখনো পর্যন্ত ফার্ম হাউসের রাইস নষ্ট হয়নি। তখন ভিলেজার বলে তুমি হয় বিয়ে করে নাও আর নয় এমন কাউকে দেখে নাও যে তোমার সঙ্গে থাকবে, তাহলেই তোমার প্রপার্টি কেউ নিতে পারবে না। পরের সিনে সুজাও নিজের ফার্মে কাজ করছিল আর ভাবছিল এমন ছেলে এখন কোথায় পাবো আমি যে আমার সঙ্গে থাকবে। তখনও কেউ ওর পা ধরে নেয়, ও তো ভয় পেয়ে যায়। কিন্তু এখানে আমাদের নায়ক ছিল যে ফ্যান, সে ক্ষত অবস্থা ছিল, ও চলেই যাচ্ছিল। কিন্তু তখন ওর মনে পড়ে যখন ও বৃষ্টিতে একা ভিজেছিল তখন গ্র্যান্ডপা এসেও হেল্প করেছিল, সেই কারণে ও আবারও ফিরে আসে এবং ওকে হেল্প করে, ওকে তুলে বাড়িতে নিয়ে যায় এবং ক্ষত জায়গায় ওষুধ লেগে পট্টি করিয়ে দেয়। ওর গরম লাগছিল সেজন্য ফ্যান এখান থেকে চলে যায়, কিন্তু ও যখন আবারও আসে ওখানে ছিল না। মিস্টার ফ্যাং পিছন থেকে এসে ওকে ধরে নেয়, ও ভয়ই পেয়ে যায়। ফ্যাং জিজ্ঞাসা করে তুমি কে? তখন জো বলে তুমি আমার ফার্ম হাউসে বেহুশ হয়ে পড়েছিলে, আমি তোমাকে বাঁচিয়েছি। ও তখন ওকে ছেড়ে দিয়ে বেডে গিয়ে বসে পড়ে। জুসাও তো ওর উপরে রাগ দেখাচ্ছিল আর বলছিল আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি আমার ফার্ম হাউসে পড়েছিলে, তারপরে তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে, এখন তোমার জ্ঞান ফিরে তুমি এখান থেকে চলে যাও। তখন ফ্যান বলে আমাকে এক্ষুনি কেউ পিক আপ করতে চলে আসবে, তো তখন আমাকে এখানে থাকতে হবে। তখন টিভিতে বলছিল যে ফ্যান গ্রুপের মিস্টিরিয়াস প্রেসিডেন্ট উধাও হয়ে গিয়েছে। এটা শুনে যা বলে তুমি সেই নও তো, আর নিজেই হাসতে শুরু করে। আর এটা কি শর্ট ফিল্ম চলছে যে এইসব কিছু হবে, রিয়েলে তো এরকম কিছুই না। তখন মিস্টার ফ্যাং পকেটে হাত দেয়, ও ভাবে এবার নিশ্চয়ই আমাকে 2 মিলিয়নের চেক দেবে, কিন্তু ও তো কত কটা ছেটা কটা নোট বের করে। ও তখন বলে এখানে থাকতে হলে টাকা দিতে হবে। ও বলে আমাকে 2 সপ্তাহ এখানে থাকতে হবে, তার জন্য আমি তোমার কাজ করে দেবো। আর ফোন চাইছিল। এরপর ও যখন কাপড় পরে বাইরে আসে তখন সুজা বলে এটা আমার গ্র্যান্ডপার আর ফোনটাও গ্র্যান্ডপার, আর ওকে ও কাজ বুঝিয়ে দেয়। তোমাকে এই সমস্ত প্রাণীকে খাবার খাওয়াতে হবে আর ফিক্স দ্য সুইট পটেটো খাওয়াতে হবে। তখন ও বলে এই কাজ ছাড়া কি অন্য কোনো কাজ নেই? ও বলে হ্যাঁ আছে, আর ওকে ওর ফার্ম হাউসে নিয়ে যায়। ফ্যান তো ওখানে গিয়ে পুরো গাছটি উপরে দিচ্ছিল। ও বলে না না এরকম না। তারপর ওকে ও গম ভাঙানো শেখায়, তারপরে দুজন মিলে অনেক বেশি গম ভাঙায়। ও মাঝখানে জল খাচ্ছিল এবং গরম লাগার কারণে ফেসেও জল নিয়ে নিচ্ছিল, আবারও কাজে লেগে যায়। তখন সুজা ভাবে বাড়িতে একটা ছেলে থাকলে অনেক বেশি উপকার হয়। এরপর একটা সোম নামের ছেলে ওর সঙ্গে দেখা করতে আসে আর বলে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ও আমার নিচ্ছিল না, তাই ওকে জোর করে দিয়ে দেয় আর বলে তোমার হাত তো অনেক সফট। ও তাড়াতাড়ি করে ফেলে দিয়ে হাত ফসে হতে শুরু করে আর বলে কি বলছো? ও বলে আমি তো তোমাকে পছন্দ করি, আমি মমকে বলবো কাল তোমার বাড়িতে প্রপোজাল নিয়ে আসবে, তারপর আমরা যখন বিয়ে করে নেবো আমরা ওপেনলি কিস করতে পারবো। আর ওর কাছে আসছিল ওকে টাচ করার জন্য। তোমরা কি করেছো এসব? তখনই ফ্যান চলে আসে আর ওর হাত ধরে নেয়। সোম তো ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যাচ্ছিল আর বলছিল আমি কাল পাক্কা আমার মমকে নিয়ে আসবো। আর সুজাও চিৎকার করে বলে আমি তোমাকে বিয়ে করবো না, তুমি তোমার জিনিস নিয়ে যাও। আর এদিকে ফ্যানকে বলে যখন কেউ আমার বাড়িতে আসবে তুমি লুকিয়ে যাবে। ও জিজ্ঞাসা করে কেন? আমি বাড়িতে একা থাকি আর তুমি একটা ছেলে, যদি তোমাকে আমার সঙ্গে দেখে নেন তাহলে ভিলেজার খারাপ ভাবতে পারে। পরের সিনের সং এবং ওর মম আর ওর ভিলেজার সাথে ওর বাড়িতে আসে প্রস্তাব নিয়ে। ও তাড়াতাড়ি করে ফ্যানকে বাড়িতে লুকিয়ে দেয়। সন বলে আমি তোমার সঙ্গে বিয়ে করব, তোমাকে অনেক বাচ্চা দেবো আর তুমি আমার জন্য ওয়েট করবে। তখনও বলে তোমার কে বলেছে আমি তোমার সঙ্গে বাচ্চা করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই? ভিলেজার বলে তুমি এখানে অ্যাটিটিউড দেখাচ্ছ, তোমার তো কপাল ভালো যে সনের মতন ছেলে তোমাকে পছন্দ করেছে, না হলে তোমাকে কে পছন্দ করতো? তখন সুজা বলে তোমার চিন্তা করতে হবে না, আমি নিজেই খুঁজে নেবো। তখন এক ভিলেজার বলে তোমার তো ছোটবেলা থেকেই আজ পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড হয়নি, তাহলে তুমি এমন ছেলে কোথায় ঘুরবে যে তোমার বাড়িতে থাকবে? ওরা জোর করছিল কিন্তু জুজাও একদম মানা করে দেয়। এরপর সব এক জায়গায় গ্রাম প্রধান আসে, গ্রাম বলে তুমি সোমকে বিয়ে করে নাও, নাহলে তোমাকে প্রপার্টি দিতে হবে। জুজা বলে তাকে আমার সঙ্গে থাকতে হবে এবং আমার বাচ্চার সারনামও লাগাতে হবে। এটা শুনে তো সোমের মম চিৎকার করে ওঠে আর বলে এটা কখনোই সম্ভব না, আর তুমি যেরকম মেয়ে সেরকম তুমি কোনো ছেলেই পাবে না। এসব কথা ফ্যাংও ভিতর দিয়ে শুনছিল। তখন ওর কাছে ওর অ্যাসিস্ট্যান্টের কল আসে, বস এখন সেই ধোকাবাজ ধরা পড়েনি, তাই তো আপনার বাইরে আসা ঠিক হবে না। ও তখন বলে যদি 1 মাসের মধ্যে না ধরা পড়ে তাহলে তোমাকে ফায়ার করে দেবো। এদিকে সোমের মম বলছিল তুমি যদি ওর সাথে বিয়ে না করো তাহলে তোমার প্রপার্টি দিতে হবে। জুজা বলে আমি পাক্কা কালকে একটা লিভিং ছেলের খুঁজে নেবো। তখন ভিলেজ বলে অ্যাক্টরকে নিয়ে আসবে। তখনও বলে না না, আমি কলেজ থাকতাম যখন তখন ওকে তাকে পছন্দ করেছিলাম। ও বলে আচ্ছা তো দেখাও সে কে সে, আর আমাদের কি কালকে ম্যারেজ সার্টিফিকেট দেখাতে পারবে নাকি ঠকাবে? জুজাও কান্না করতে শুরু করে, কারণ ও চাইছিল না যে ওর গ্র্যান্ডপার এই ফার্ম হাউসে ভেবে চলে যাক।
তখনই ফ্যাং বাইরে বেশি বলে আমি হব ওর লিভিং হাজবেন্ড। তখন ওরা শকড হয়ে যায়, বলে এ কোথা থেকে আসলো। তখন সোম বলে এই তো কাল রাতে সেই ছেলেটা। তখন ফ্যাং বলে আমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে এসেছি, আমরা কলেজ থেকে একে অপরকে জানি, আর আপনাদের ম্যারেজ সার্টিফিকেট চাই না, কালকে সেটা পেয়ে যাবেন, আর আমার বাচ্চার পাশে ওর সারনেমেই থাকবে। প্লিজের বাড়ি সেটা যদি সত্যি হয় তাহলে তোমার ফার্ম কেউ নেবে না। ফ্যাং বলে এখন তোমাদের হয়ে গেছে, এখন এখান থেকে চলে যাও। ভিলেজে চলে আসছিল, তখন ও ভাবে ও তো ভীষণ স্ট্রং, ও চলে আসতে বললো আর আমি চলে আসলাম। সোম আর ওর মম বলে নিশ্চয়ই এটা মিথ্যে হবে, তুমি ফ্রড। তখন ও বলে আমি কি ভুল করেছি, না আমার কাছে কোনো গাড়ি আছে, বাড়ি আছে, না আমার কাছে কিছু আছে, তার উপরে এত সুন্দরী একটা বউ পাচ্ছি, সেই জন্য আমি ওর হাজব্যান্ড হতে তৈরি হয়ে গেছি। আর তাছাড়া তোমাদের মধ্যে প্রপার্টি নিতে চাইবো না। তখন সুজা বলে তুমি তো ফাটিয়ে দিয়েছো। তখন সবাই মম বলে তুমি আমার ছেলেকে অপমান করছো, এক্ষুনি ক্ষমা চাও। ও তখন বলে আমি তো জানোয়ারদের বলেছি, আপনারা কি জানোয়ার। এদের সোমের মম একদম শকড হয়ে যায়। ফ্যান বলে সোমের মমকে তোমার যদি মরার হয় বাইরে গিয়ে মরো, কারণ আমাদের ম্যারেজ সার্টিফিকেট তো নিতে যেতে হবে না। এরপরে সনের মম অজ্ঞান হয়ে যায় এবং ফ্যান কালকে যে রাতের খাবার দিয়েছে সে ফেরত দিয়ে দেয়। তো ওরা সবাই ওখান থেকে নিয়ে চলে যায়। তখন সুজা বলে এ তো কামাল, কি সবাইকে কীভাবে ভাগিয়ে দিয়েছে। তখন ও গোলা কেমন করছিল যেন জল দেয় ওকে। ও বলে তুমি অনেক ভালো কাজ করেছো। এরপরে চলে যাচ্ছিলো, তখন বলে কোথায় আছো, তখন বলে ম্যারেজ সার্টিফিকেট নিতে। তারপর নেক্সট সিনে ওরা যখন যাচ্ছিলো বলে তুমি তো বলেছিলে ম্যারেজ সার্টিফিকেট নিতে, তাহলে এখানে যাচ্ছ যে। ফ্যামিলি ওয়েটিং ফটোর জন্য এই ড্রেস পরবে। তখন বলে ঠিক আছে আশেপাশের দোকান থেকে নিয়ে নিই, এখানে খুব দামি হয়। তখন ও কোনো কথা না শুনে ভেতরে চলে যায়, তাই ও চলে যায়। ও ওকে শার্ট দিচ্ছিল আর বলছিল এটা খুব সুন্দর। তো ও যখন শার্ট দিচ্ছিল ওর কাছ থেকে একজন মহিলা শার্ট কিনে নেয় আর বলে তুমি এখানে ছিল গ্র্যান্ডপার বায়োলজিক্যাল মেয়ে। যা বলে গ্র্যান্ডপা অনেকদিন ধরে অসুস্থ ছিল, তুমি তো একবারও দেখতে আসোনি, এমনকি মারা যাওয়ার সময়ও আসোনি, তুমি তো ওনার মেয়ে বলে যোগ্যও নও। তখন আন্টি বলে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে আমি পছন্দের বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও তো করতেই দিচ্ছিল না। ভালো হয়েছে আমি ভিলেজ থেকে চলে এসেছি, না হলে আমাকে ফার্মে কাজ করতে হতো। এতে সবাই রাগ হয়ে যাচ্ছিল আর ফ্র্যাঙ্ক বলে একে বকো। তো ফ্যাং ওর কাছ থেকে ড্রেস কিনে নেয়। ও বলে তুমি কেন নিচ্ছ, এটা আমি হাজব্যান্ডের জন্য কিনছি। ও বলে এটা আমার প্রথমে আমার ওয়াইফ পছন্দ করেছে। তখন আন্টি বলে তোমরা দুজনই গ্রামের গাইয়া ভূত। ফ্যাং বলে তুমি এখন আমাদের পার্থক্য খুঁজবে, কন্ট্রাডিকশনে লেখা আছে সবাই সমান, আমি পুলিশ কেস করতে পারি, তোমার কি কোনো ছেলে আছে। তখন আন্টি বলে হ্যাঁ আমার একটা ছেলে আছে আর ও তোমাকে ছাড়বে না। পুলিশ কেসের পরে তোমার ছেলে কখনোই আর কোনো চাকরি পাবে না, আর তোমাদেরও সবসময় চার্জ ভরতে হবে। এইসব শুনে তো সুজাও হাসি পাচ্ছিল। আন্টি তো একদম ভয়ে শার্ট ফেরত দিয়ে ওখান থেকে চলে যায়। তখন সুজাও ফ্যান করে তুমি তো অনেক ভালো লোকেদেরকে হ্যান্ডেল করতে পারো আর বিক্রি করছিল একা। এমনিতে তো মুখ খোলে না, আর যখন খোলে তখন বিষ বের করে দেয়। ও পেছন দিক দিয়ে এসে বলে কি বললে তুমি। ও বলে কিছু তো বলিনি। ও যখনই ঘুরতে যায় তখনই দুজনের এক্সটার্নাল কিস হয়ে যায়। ও নার্ভাস হয়ে পিছনে যাচ্ছিল, কিন্তু হিলের কারণে পড়ে যাচ্ছিল, এর কারণে ওদের দুজনের আবারও কিস হয়ে যায়। ফ্যাং বলে এবার বেশ করো, তুমি কি এবার আমাকে খেয়ে ফেলবে। ওর তাড়াতাড়ি করে ওখান থেকে সরে যাবে, মুখে হাত নেয়। তখন ফ্যাং হাসতে হাসতে ওখান থেকে সরে যায়। পরের দিন আমরা দেখি ওদের মেয়ের সার্টিফিকেট নিয়ে নিয়েছে। জুজা বলে তুমি আমার হেল্প এত কেন করছো। তখন ও বলে কারণ আমাকে এখনও তোমার বাড়িতে কিছুদিন থাকতে হবে। ও বলে ঠিক আছে তুমি আমার এত হেল্প করেছো, তুমি এখন আমার বাড়িতে থাকতে পারো, যতদিন নিচে থাকবা। তখন ওখান থেকে ভিলেজে যাচ্ছিল, তো ওনাকে ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে দেয়। তো ম্যারেজ সার্টিফিকেট দেখে বলে পার্টি দেবে কবে। তো সুজাও তো হিচকা ছিল, কিন্তু ফ্যাং বলে ঠিক আছে দেবো। সুজাও ফ্যাংকে বলে আমার কাছে তো টাকা নেই, যা ছিল সব ফার্মে লাগিয়ে দিয়েছি। তখন ও বলে আমার কাছে তো আছে। ও বলে তোমার কাছে কোথা থেকে থাকবে, তোমার কাছে যা ছিল সবই তো আমাকে দিয়ে দিয়েছো, তুমি কোথাতে পাবে। তখনই সুজার ফোনে অনেক টাকা চলে আসে, ও তো খুশি হয়ে যায়। তখন ও বলে এগুলো আমার বস পাঠিয়ে দিয়েছে। ওর কাছে অ্যাসিস্ট্যান্ট মেসেজ ও দেখতে চাইছিল যে কার মেসেজ এসছে। ও বলে আমাকে দেখা হতো, কিন্তু ওকে দেখায় না আর মাথা ধরে পিছনে করে দেয় এবং মেসেজটাকে ডিলিট করে ফোনটা ফেরত দিয়ে দেয়। ও বলে তুমি তোমার বসের নাম্বার ডিলিট করে দিয়েছো। ও বলে হ্যাঁ। তখন সুজাও বলে আমি তোমার 1,00,000 টাকা খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। ফ্যাং বলে কোনো প্রয়োজন নেই। ও বলে এটা তোমার অনেক কষ্টের টাকা। তখন ওর গাল ধরে নেয় আর বলে তুমি আমার ওয়াইফ। ও শক্ট হয়ে যায়, ওজন কাছে আসলে ওকে দূরে সরিয়ে দেয় আর বলে এ কথা তুমি তো দূর থেকেও বলতে পারতে। এরপরে জুজাও ফ্যাংকে মেশিন চালানো শেখাচ্ছিল। ফ্যাং বলে তুমি এটা ছোটোবেলা থেকেই করো। তখন বলে গ্র্যান্ডপা আমাকে ছোটোবেলায় এই কাজ করতে দিত না, কিন্তু আস্তে আস্তে যখন গ্র্যান্ডপার সবাই অসুস্থ হলো বাড়িতে কোনো ছেলে ছিল না, সেই কারণে আমাকে করতে হতো। আজকে যাকে দেখেছিলে সে ছিল গ্র্যান্ডপার রিয়েল মেয়ে। ওর তো কোনো গ্র্যান্ডপার কোনো খেয়ালই ছিল না, কিন্তু টাকা চাইতে চলে আসতো। কিন্তু গ্র্যান্ডপা বলে দিয়েছিল যে ওটা আমার কলেজের জন্য ছিল, সেই জন্য রাগ করে চলে যায়। তখন ফ্যাং বলে আমি বুঝতে পেরেছি, এরপর যখন দেখা হবে ওর কাছ থেকে টাকা ফেরত নিয়ে নেবো। তখন ও বলে কি এটা মানে সাধারণ মানুষ, আমরা কীভাবে কী করতে পারি, আর ও অনেক বড়। ও ওদিকে তাকিয়েছিল। তখন বলে তুমি আমাকে এভাবে দেখছো, তুমি সত্যি সত্যি কোনো বড় বড় শোনাও তো। তখন ও ওকে ধরে বলে তুমি শুধু ভাবছো কেন যে বড়লোকই
পে করতে পারে, ক্লিয়ারও তো করতে পারে না। তখন ও দূরে সরে যায়, ভাবি তুমি কি ক্লিয়ার? ওর কাছে গিয়ে বলে কেন ভয় পেয়ে গেছো? ও তো ভয় পাওয়ার অ্যাক্টিং করছিল আর হাসে আর বলে তুমি যদি ক্লিয়ার হও আমি সুপার ক্লিয়ার। পরের সিনে ফ্যাং সবাইকে তাদের নিমন্ত্রণ কাটা দিচ্ছিল। তখন শন ওকে দেখে খুব ভয় পাচ্ছিল। তখন ওর মা এসে বলে তুমি ওকে এত ভয় পাচ্ছ কেন? তখন বলে কারণ ও একজন কিলার। আসলে ও রাতের কথা সব শুনে নিয়েছিল। ওর মামকে ফোনে দেখায় যে পুলিশ একজন ক্লিয়ারকে খুঁজছে, যে এরকম 28 বছরের আর ওর হাইটেরই। তখন মাম তো খুশি হয়ে যায় আর বলে কালকের ভিলেজের সবাই জানতে পারবে যে সুজাও এর হাজব্যান্ড একজন ক্লিয়ার। এদিকে ফ্যাংয়ের ফোন খারাপ হয়ে যায় আর বলে আমি একটা নতুন ফোন নিয়ে নিই। তখন সুজা বলে হ্যাঁ নিয়ে নাও, তোমারই তো টাকা। এদিকে অ্যাসিস্ট্যান্ট সেই ধোকাবাজকে খুঁজে নিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট ফ্যাংকে ফোন করছিল কিন্তু ওর ফোন লাগছিল না। ও তখন ওকে লাথি মারে বলে যদি পেশেন্টের কিছু হয়েছে তোকে ছাড়বো না। এদিকে সুজাও আর ফ্যাং বিয়ের তৈরি করছিল। সুজাও ফ্যাংয়ের কাছে গিয়ে বলে যদি তোমার ডিভোর্স চাই আমি তোমাকে দিয়ে দেবো, এই ভিলেজের বাইরে যে কেউ জানতে পারবে না যে তুমি ম্যারিড। তখনই ওখানে গ্রামের সবাই এবং গ্রামের প্রধানও চলে আসে। ওরা সবাই ওদেরকে গিফট দিয়ে খাবার খেতে শুরু করে এবং কংগ্রাচুলেশনস জানায় বিয়ের জন্য। কিন্তু ওখানে সম এবং ওর মায়ের সাথেও তামাশা করতে শুরু করে। সোমের মাম বলে এ একজন কিলার, পুলিশ একজন ইয়ং কিলারকে খুঁজছে, নিশ্চয়ই এই হবে। তখন সুজা বলে কোথায় এর ছবি লাগানো রয়েছে যে তুমি বলছো এই হচ্ছে কিলার? কিন্তু গ্রামের সবাই তো ওর কাছ থেকে ভয় পাচ্ছিল। তখনই ওখানে একজন আসার বলে এই হচ্ছে কিলার, কারণ আমি একে ক্ষত অবস্থায় দেখেছিলাম, রক্ত গায়ে, নিশ্চয়ই কাউকে মেরে এসেছিল। সুজাও তো খুব পরিমাণে রেগে যাচ্ছিল, কিন্তু ফ্যাং ওকে সামলায় আর ওর মাতালের কাছে আসার বলে তুমি কি আমাকে কাউকে মার্ডার করতে দেখেছিলে? আর ও তো প্রচণ্ড ভয় পাচ্ছিল। ও বলে কারণ তুমি সেই দিন পুরো রক্তমাখা অবস্থায় ছিলে। তখন সুজার মম বলে আমরা পুলিশকে ডাকি, সেই এসে নিশ্চয়ই বলবে, আর নিশ্চয়ই সুজাও এর সাথে যুক্ত রয়েছে। ফ্যাং এই কথা শুনে হাসে আর বলে আমি জানি পুলিশ কেস করে তোমরা আমার স্ত্রীর প্রপার্টি নিতে চাইছো, কিন্তু জানো ফেক কমপ্লেন করাতে তোমাদের কি হতে পারে, আর কোনো প্রমাণ নেই যে আমি কিলার। তখন সবাই মাম বলে যদি এরকম না হয়ে থাকে তাহলে বিয়েতে রিলেটিভ কেউ আসেনি কেন? তখন সুজা ভাবে এখন এই নকল বিয়েতে আমরা রিলেটিভ কোথা থেকে নিয়ে আসবো। সুজা ওকে নার্ভাস হতে দেখে ফ্যাং ওর হাত ধরে নেয়। তখনই ওখানে অনেকগুলো গাড়ি এসে দাঁড়ায় আর ওখান থেকে অ্যাসিস্ট্যান্ট বার হয় এবং ও বলে আমিও দেখি কার সাহস সেখানে পুলিশ ডাকবার। সবাই শক্ট হয়ে যায়। সোন মাম্বারে নিশ্চয়ই এটা তো গ্যাংস্টার, নিশ্চয়ই এর লোকই হবে। তখন প্রেসিডেন্ট বলে তুমি জানো কার বিষয়ে কথা বলছে? প্রেসিডেন্ট ও কিছু বলার আগে ফ্যাং মাঝে কথা বলে বস আপনি এখানে। অ্যাসিস্ট্যান্টটা একদম শক্ট হয়ে যায়। তখন বলে আপনি তো আমার বস মিস্টার লু। তখন বলে সত্যি? তখনও বলে হ্যাঁ হ্যাঁ আমি ওর বস মিস্টার লু। অ্যাসিস্ট্যান্ট সোম আর ওর মামকে বলে তুমি ওকে মিথ্যে অপবাদ দিচ্ছিলে, আমি তোমার নামে পুলিশ কেস করব। তখন ভিলেজার বলে এটা তো একটা ভুল বোঝাবুঝি, আর মমকে ওয়ার্নিং করে যদি এখানে থাকার হয় থাকো, আর না এখান থেকে চলে যাও। ওরা দুজন ভয়তে পালিয়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট শক্ট হয়ে যায় আজকে তোমাদের বিয়ে। তখন সুজা বলে কেন তুমি যাও না? তখন ফ্যাং ইশারা করায়, ও বলে হ্যাঁ হ্যাঁ জানি তো, সেই জন্যই তো এসেছে এখানে বিয়ে অ্যাটেন্ড করতে। সমস্ত বডিগার্ডস বসে পড়ে। তখন ভিলেজার বলে তুমি তোমার বিয়ে অ্যাটেন্ড করতে ওর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছো, কিন্তু কোনো গিফট নিয়ে আসোনি। ও তখন পকেটে হাতে দেখে কোনো গিফট আছে কিনা। অ্যাসিস্ট্যান্টের বডিগার্ডসদের দিকে তাকায়, ওদের কাছেও ক্যাশ ছিল না। তখন ফ্যাং এসে কানে কানে বলে অনলাইন করে দেবে। তখন ও বলে কত করতে হবে? তখন জুজাও বলে তুমি আমাদের বিয়েতে এসেছো, তুমি ওর বস, তোমার যত ইচ্ছা তত পেমেন্ট করে দাও। ওকে কে জিজ্ঞাসা করছো? তখন বলে ঠিক আছে সিস্টার এলো আমি এখন করে দিচ্ছি। ও বলে সিস্টার এলো তোমার এই বস কিছু আজই ব্যবহার করেছে না? এরপর সবাই ড্রিঙ্ক করে এবং খাবার খায়। অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য ব্লেজার সব নিজেদের বাড়ি ফিরে যাচ্ছিল। এদিকে অ্যাসিস্ট্যান্ট ফ্যাংয়ের কানে বলে ওই ধোকাবাজ ধরে ফেলেছি। তখন ও বলে তুমি গাড়িতে গিয়ে ওয়েট করো, আমি আসছি। এর প্রেসিডেন্ট চলে যায় এখান থেকে। কিন্তু গ্রামের প্রধান, ওনার ওয়াইফ এবং ছেলে এখনও ছিল। তখন জুজাবাসে বলে আঙ্কেল আপনারা যাবেন না? তখন আন্টি বলে আজকে তোমাদের বিয়ের রাত না? ও শক্ট হয়ে যায়, কিন্তু হাসতে হাসতে ওদের রুমে নিয়ে চলে আসে। জুজাও মানা করেছিল, কিন্তু আন্টি বলে তোমরা তো একবার স্টার্ট করো, তারপর আমরা পাক্কা চলে যাব। মনে হয় তোমরা একটু বেশি লজ্জা পাচ্ছ। তখন ফ্যাং গাড়ির উপর পরে মাতালবার অ্যাক্টিং করছিল। আন্টি বলে প্রথমে তোমরা কিস করো। জুজা বলে কি কিস বলে ওকে ধাক্কা দিয়ে দেয়, দূরে সরিয়ে দেয়। আর কিন্তু ওরা তো চিৎকার করে যাচ্ছিলো কিস কিস বলে। তখন ফ্যাং আসে এবং জোর করে ওকে কিস করে নেয় ওর মাথা ধরে। জুজাও তো শকড হয়, কিন্তু ওরা সবাই হাসছিল। ফ্যাং ওর চোখ বন্ধ করে দেয় এবং ও কিস করতে শুরু করে। তখন আন্টিরা ওদেরকে রুমে রেখে দিয়ে দরজা বন্ধ করে চলে যায়, কিন্তু জুজা তো এখনও শকে ছিল। ফ্যাং চলে যাচ্ছিল, কিন্তু ও দেখে বাইরে ওরা এখনও রয়েছে, সেজন্য ও চলে আসছিল এবং ওর
ওর কাছে চলে আসে। ও তখন দূরে সরাতে যায়। ও তখন বলে চুপ করো, বাইরে এখনও ওরা রয়েছে। জুজা বলে এখন আমরা কি করব, এরা তো যাওয়ার নামই নিচ্ছে না। তখন ও বলে আমাদেরকে আগে একসাথে শুতে হবে, তাহলেই ওরা যাবে। জুজা বলে তার মানে আমাদেরকে? ও বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো। ও কিছু বলতেই যাবে, তখন ওর মুখ বন্ধ করে দেয়। ও বলে আর কোনো উপায় নেই, ঠিক আছে ওরা যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করে নিচ্ছি। কিন্তু ফ্যাং তো ওকে ধরে বেডে শুয়ে দেয় এবং কোট খোলে। ও তো একদম শকড হয়ে যায়। ও কোট ফেলে দিয়ে ওর ক্লোজ হয়ে যাচ্ছিল। জুজা তো ভয় পেয়ে যায় আর বলে তুমি সব কী করছো, ওকে দূরে সরাচ্ছ। ও বলে চুপ করো, দেখো আমি কী করি। ওর ক্লোজ হচ্ছিল, ও কিস করার মতো করছিল, তো জুজাও চোখ বন্ধ করে নেয়। কিন্তু ও কিস করার বদলে শুধু কিস করে অ্যাক্টিং করছিল। ও রোম্যান্স করে অ্যাক্টিং করেছিল আর জেনে শুনে জোরে জোরে বেড নাড়াচ্ছিল। এতে তো ভিলেজাররা বাইরে থেকে চলে যায়। জুজা বলে এবার বাস করো। তো বলে যে ওরা এখনও যায়নি আর বেড হলাচ্ছিল। তখন ও বলে ওরা চলে গিয়েছে, তাও কষ্ট করে হয়ে গেছিলো ওর, আর ওখান থেকে উঠে চলে যায়। ওদিকে অ্যাসিস্ট্যান্ট 1 ঘন্টা ওয়েট করেছিল। বলে 1 ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি, বস এখনও পর্যন্ত আসেনি। এমন নয় তো যে ওয়েডিং রাতের জন্য বস ফেসে গিয়েছে। তখন হাসছিল। তখন মিস পিছন দিয়ে ফ্যাং চলে আসে। ও বলে তোমার ভীষণ হাসি লাগছে আজকে আমার বিয়ের রাত নিয়ে। বলে অফকোর্স, কারণ 2.5 বছর ধরে সিঙ্গেল যে ছিল উনি। তখনই উনি ফ্যাংকে দেখে তো ভয় পেয়ে যায়। ও ধোকাবাজকে জিজ্ঞাসা করছিল কে মারতে পাঠিয়েছিল আমাকে। ও বলছিল না তো বডিগার্ড ওদের মারে। তখন বলে আমি বলছি তোমার ড্যাড। তখন ওরা বলে তুমি বয়সের বাবার নামে আরব লাগাচ্ছিস বলে ওকে আরও মারছিল। তখন ফ্যাং ওকে থামিয়ে বলে আরও বল। ও বলে তোমার বাবা চেয়েছিল যে ওনার সৎ ছেলে সব কিছু যাতে পেয়ে যায়, সেই জন্যে তোমার প্লেন ক্র্যাশ করেছিল, কিন্তু কেউ ভাবেনি তুমি বেঁচে যাবে, আর ওকে জেলে পাঠাবার ব্যবস্থা করে। তখন ও বলে তুমি তো বলেছিলে আমি সত্যি বলাতে আমাকে ছেড়ে দেবে। ও বলে আমি তো ওকে ছেড়েই তো দিচ্ছি, আমি তোকে জেলে পাঠাচ্ছি শুধু, নাহলে তো মেরেই ফেলতাম। তো বডিগার্ড ওদের ওকে নিয়ে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট ফ্যাং বলে বস আপনি তো যাবেন। তখন ও বলে আমি জিজাওয়ের লেভেল হাজব্যান্ড, তাই আমাকে এখানে থাকতেই হবে। অ্যাসিস্ট্যান্ট শকড হয়ে যাওয়ার পরে আপনি ঘর যাবেন হয়ে যাবেন। ও বলে কেন, তোমার এতে কোনো প্রবলেম রয়েছে? তো অ্যাসিস্ট্যান্ট বলে না এদের সব ঠিক আছে, কিন্তু জয়ের কী হবে, ওর সাথে তো আপনার অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক করা ছিল। তখন বাবা বলে আজকালকার জুড়ে কেউ অ্যারেঞ্জ ম্যারেজ করে না, বুঝতে পারলে? আর হাসতে হাসতে বাড়িতে চলে আসে। এরপর জুজাও ওকে জিজ্ঞাসা করে তুমি কি চলে যাচ্ছ? ও বলে হ্যাঁ, আমার বসের আমার কাজ বেশি ভালো লেগেছে, তাই উনি চাই আমি ওনার সঙ্গে চলে যাই। তো জুজাও অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে। তো বলে হ্যাঁ, এত হ্যান্ডসাম, এত স্মার্ট, কে বা ওকে কোম্পানিতে রাখতে চাইবে না। ওরা চলে যাচ্ছিলো। তো জিজ্ঞাসা করে তোমরা এখনই চলে যাচ্ছ? আর জিজ্ঞাসা করে তুমি ফিরবে কবে? ওর ক্লোজ হয়ে বলে 1 মাসের মধ্যেই। এরপর ও অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরে সিনে জুজাও ব্যাগ ওঠাচ্ছিল। তখন একজন আন্টি আসে বলে তোমার হাজব্যান্ড কোথায়, তুমি এসব করছো? তখন জুজা বলে ও কাজের জন্য বাইরে গিয়েছে। ও কান্না করতে শুরু করে, বলে আমার হাজব্যান্ড অনেক আগেই মারা গিয়েছে, আমি আমার ছেলে বেশি সার্ভাইভও করতে পারি না। জুজা বলে এবারে চিন্তা করবেন না, এবারে অনেক ভালো ফসল হয়েছে। আন্টি বলে কিনবেই বা কে, 2 দিন ধরে আমি বিক্রি করেছি কিন্তু কেউ কিনছেই না। তখন জুজাবের মাথায় একটা আইডিয়া আসে। এই আইডিয়ার বিষয়ে ও গ্রাম প্রধানকে বলতে চায়। ও বলে আমি সোশ্যাল মিডিয়া লাইভে এসে ফসল বিক্রি করব। এরপর ও ক্যামেরা অন করেছিল, সবাই ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখছিল, কিন্তু ওদের ভিডিও কম জনই দেখছিল। ও তখন বলে আজকে প্রথম দিন, আস্তে আস্তে বাইরে যাবে। ও আবারও নেক্সট দিন ট্রাই করছিল। এদিকে ফ্যাংয়ের বাবা এবং সৎ ভাই পালানোর চেষ্টা করছিল, কিন্তু ফ্যাং বডিগার্ডদের নিয়ে ওখানে চলে আসে। তো বডিগার্ড ওদেরকে ধরে নেয়। তখন ওর বাবা বলে আমি তোমার বায়োলজিক্যাল বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আপনার ওয়াইফ লাইফে এসেছেন। ওর বাবা তো শকড হয়ে যায়, তুমি বিয়ে করেছো, তুমি ডটারইনলকে বাড়িতে নিয়ে এসো, আমরা সবাই খুশি খুশি থাকবো। ওর ভাই বলে আমরা তো 2 ভাই না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বডিগার্ড ওর কথাতে ওকে মারতে শুরু করে। এরপরে ফ্যাং জুজাবের লাইভ স্ট্রিং দেখছিল। ওর ভাই বকবক করছিল, তার মুখে কাপড় ঢুকিয়ে দেয়। এদিকে মিস্টার ফ্যাং ওর লাইফে এসে অনেক কমেন্ট করেছিল। ও বলে এবার থামো। তখন ও বলে তুমি তোমার অ্যাড্রেসটা দিয়ে দাও, আমি ওখানে কম পাঠিয়ে দেবো। ওর ফ্যাংয়ের কারণে অনেক ভিউজ আসছিল, আর অনেক বড় বড় অর্ডারও আসছিল গমের, আর ও খুশি হয়ে অর্ডার নিচ্ছিল। আর এদিকে ওর বাবা এবং ভাই ভিক্ষা চেয়েছিল জনের। তখনও বলে যে তুমি সবসময় তোমার ছোটো ছেলেকে নিজের ছেলে মনে করেছো না, আর পাটিয়াতে অর্ডার দিয়ে দেয়। ওখানে নিয়ে যাচ্ছিলো। তখন বলে তুমি পুরো তোমার মায়ের উপরে গিয়েছো, একদম বদলাওনি। তখনও ওকে একটা ঘুষি মেরে দেয়, বলে এই সব কিছু আজ মমের কারণেই হয়েছে। ওকে বলে আমার মম তোমার জন্য কি না কি করেছো, কিন্তু তুমি আমার মমকে চিট করেছো। আর ওকে ওখানে লাথি মেরে দেয়, আর বডিগার্ডদের ওখান থেকে নিয়ে যেতে বলে। আর এদিকে আউজাও তো অর্ডার পেয়ে অনেক বেশি খুশি হচ্ছিল। ও সেই লোকটাকে মেসেজ করে যে ওকে করেছিল। ও বলে তুমি যদি ফাঁকা হও তাহলে আমাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিও।
আমি তোমার গিফট ফেরত দিয়ে দেবো। যখন ভিলেজে জানতে পারে যে ওরা অনেক অর্ডার পেয়েছে তখন ওরাও ভীষণ পরিমাণে খুশি হয়। অন্যদিকে সং এবং ওর মমকে বলছিল যে ভিলেজের সবার গম বিক্রি হয়ে গেছে, শুধু আমাদের হয়নি, তুমি যদি বলো তাহলে আমরা ওর কাছ থেকে হেল্প নিতে পারি। কিন্তু মম ওকে কথা শুনে ওখান থেকে বার করে দেয়। সুজাও যখন স্কুটি করে আসছিল সং রাস্তা আটকে দেয় আর বলে তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও, ও তো বিয়ের পরেই তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। ও বলে তুমি পাগল হয়ে গেছো কি? আর ও বলে যে তোমার কোনো কিছু লাগবে না, শুধু বিয়ে করে গমগুলো বিক্রি করে দিও। ও তখন বলে আমি এই বিয়েতে অনেক বেশি খুশি আছি, আর বাকি থাকলে গমের কথা আমি তোমার মমকে বলেছিলাম যাতে বিক্রি হয়ে যায়, কিন্তু তোমার মম শোনেনি আর ও হাতে মারতে শুরু করে, ছাড়ো আমার স্কুটি। ওখানে ভিলেজার চলে আসে, সেই জন্য সন ওখান থেকে পালিয়ে যায়। তখন সুজাও বিজনেস আগে বাড়ানোর কথা বলে, আমরা ফ্রুট ট্রি লাগাবো, এতে আমাদের লাভ হবে, যারা বাইরে থেকে এসে আমাদের এখানে ফল নেবে, এতে আমরা অনেক টাকা কামাতে পারবো, আর বাইরে যেতে হবে না টাকা কামানোর জন্য। এদিকে ফ্যাং অফিসে ছিল আর বডিগার্ডরা বোর্ড মেম্বারদের ধরে রেখেছিল, কারণ ওদের মধ্যে সবাই মিস্টার ফ্যাংকে ধোকা দিয়েছিল, সেই কারণে ওকে বলে ওকে বাইরে বের করে দাও, বাকিটা তুমি দেখে নাও। জাস্ট বলে বস তুমি কোথায় যাবে? ও জুজাওর মেসেজ দেখে বড্ড খুশি হচ্ছিল আর বলছিল আমি আবারও আসছি ঘর জামাই বানানোর জন্য। এদিকে জুজাও সবাই মিলে গাছ লাগাচ্ছিল। তখনই ওখানে জিং হয়ে ওর বডিগার্ডদের সঙ্গে আসে। ভিলেজ বলে এ তো অনেক বড় লোক মনে হচ্ছে। তখন গ্রামের প্রধান ওর সঙ্গে হ্যান্ডশেক করার জন্য যায়, কিন্তু ও করে না আর বলে তোমার সবাই এখানে কী করছো? তখন ভিলেজের বলে এখানে জুজাও বলেছে গাছ লাগাতে। তখন ও বলে এই মেয়েটা তো ইন্টেলিজেন্সের সাথে সাথে অনেক সুন্দরও। জিও ওকে টাচ করতে যাচ্ছিল, কিন্তু ভিলেজের ওকে দূরে সরিয়ে দেয়। ও বলে আমি তো শুধু ফ্রেন্ড হতে চেয়েছিলাম, আর বলে এ লেডি তুমি আমার সাথে কাজ করবে, কিন্তু জিও তো মুখ বানাচ্ছিল। জুহা বলে এ তো অনেক রাগি, একে আমার পছন্দ হয়েছে, কদিন আগেই আমার ছেলের মম মারা গিয়েছে, তুমি কি আমার ছেলের মম হবে? ও বলে আমি ম্যারিড। তখন ও বলে তুমি সমস্ত গাছ ভেঙে দাও, ওই জমিটা আমার। তখন জুজা বলে কিন্তু এই জমিটা তো গ্রামের। তখনও বলে আমি এখানে কন্ট্রাক্ট করতে এসেছি। ও অনেক কম রেট বলছিল। তখন জুজাও পেপার ফেলে দেয়। এই ছোটো মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে না, বডিগার্ডদের বলে একে ধরো। তখন ও নিজের হাতিয়ার হিসেবে একটা কোদাল তুলে নেয়, কিন্তু ও মারার আগেই ফ্যাং চলে আসে এবং সবাইকে লাথি মেরেই ওখানেই ফেলে দেয়। আর ওকে দেখতে থাকে। ও বলে আমি ঠিক আছে, কিন্তু তুমি তো বলেছিলে 1 মাস পরে আসবে। বলে আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে এখানে চলে এসেছি, তুমি বলো ও কোথায় কোথায় তোমাকে টাচ করেছে। আন্টি বলে ও জুজাওয়ের হাত ধরেছিল, তো ও ফ্যাং ওর হাত ভেঙে দিচ্ছিল, কিন্তু জুজাও মানা করেছিল, কিন্তু ফ্যাং তো ওর আঙুল ভেঙে দিতে লাগছিল। তখন জুহাও বলে দেখছো না ওরা তোমার বসকে মারছে, তোমরা কিছু বলছো না কেন? তখন বডিগার্ড বলে এ অনেক ডেঞ্জারাস একজন। ও তখন ওদেরকে লাথি মেরে দেয়। যখনই জুহাইয়ের লোকেরা অ্যাটাক করতে আসলো, সমস্ত গ্রামের লোকেরা ওদেরকে পিটিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। ওরা ওখান থেকে পালিয়ে যায়। তখন গ্রামের লোকেরা ওদের দুজনের কাছে আসার পরে তোমরা ঠিক আছো তো? তখন ফ্যাং বলে এসব করার দরকার ছিল না, আমি নিজে একা হ্যান্ডেল করে নিতাম। তখন আন্টি বলে আমি তো জানি তুমি অনেক স্ট্রং, কিন্তু ওরা অনেকজন ছিল, যদি তোমার কিছু হয়েছে তো তুমি আমাদের গ্রামে বিয়ে করেছো, আমরা কখনোই চাইবো না বাইরের লোকের কাছে তোমায় বুলি করতে। এতে তো খুশি হয়ে যায় এবং সবাই আবারও একসাথে কাজ করতে শুরু করে। এরপর জুজাও ফ্যাংকে নিজের স্কুটিতে বসে বাড়ি নিয়ে যাচ্ছিল। ফ্যাং ভাবছিল যে ওর ড্যাড ওকে সবসময় বুলি করতো, যে ও কোনো কাজের না। এদিকে গ্রামের লোকেরা ওকে সাথ দিয়েছে। তখন জুজাও জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? তোমার তো ওখানে না আসার একটা সুযোগ পেয়েছিলে। ও তখন ওর কাঁধে মাথা রাখে এবং বলে তুমি কী করছো? তখন বলে একজন ব্লেজার আসছে, আর আমি কখনোই ভাবিনি তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে। এতে ও স্কুটি থামিয়ে দেয়। তখন ব্লেজার আসে, কী হলো তোমার তেল শেষ হয়ে গেছে? বলে না তো। বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তোমাদের দুজনের এখন স্পেশাল কথা বলবে। ও বলে এটা চলে যায়। ফ্যাংক জুজাওকে বলে আমার মম অনেক আগেই মারা গিয়েছে আর ড্যাডও নেই, তো ভেবে নাও আমার এই পৃথিবীতে আর কেউই নেই। আমার পৃথিবীতে যদি কেউ থাকে সেটা হলো তুমি, আমার সব কিছুই তো তুমি। ও বলে তুমি কী বলছো এসব? তখনও বলে আমি তোমার মতনই একদমই একা। ওকে ধরে বলে তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে? তখনও বলে তোমার কি দরকার, তুমি যদি সারা জীবন আমার সাথে লেবার হয়ে থাকতে চাও তাহলে থাকতে পারো। এতেও হেসে ফেলে। তখন জো জিজ্ঞাসা করে আজ রাতে কী খাবে? তখন ও ঘাড়ে মাথা রেখে বলে তুমি যা বানাবে। বলে ঠিক আছে আমি রান্না করবো, তুমি বাকি কাজগুলো করবে। এতেও মাথা জানিয়ে দেয়। পরের সিনে আন্টি এসে চিৎকার করে বলে এখান থেকে যে সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও। তখন জো বসে কেন কী হয়েছে? তখন আন্টি বলে কালকে জুহাওকে মেরেছিল, অনেক লোক নিয়ে আসছে মারার জন্য, আর সবাইকে কন্ট্রাক্টর সাইন করার জন্য জোর করছিল। এদিকে ভিলেজের সবাই ওদেরকে ভেতরে আসার জন্য বাধা দিচ্ছিল। তখন জুহা বলে আমাকে জুজাও আর ফ্যাংকে দিয়ে দাও, নাহলে তোমাদেরকে ছাড়বো না। তখনই ওখানে জুজাও চলে আসে আর বলে এই বাড়িটা আমাদের, আর তোমাদের সঙ্গে তো পুলিশে ডিল করবে। জুজাও পুলিশকে ফোন করতে যাচ্ছিল। তখন জুহা বলে
ফোন করো, আমি কি ভয় পাই নাকি? তুমি আজ যাবো, কালকে ফেরত চলে আসবো, তুমি জানো আমার বসকে। তখন ফ্যাং বলে, ও আচ্ছা ও। তখন একজন এসে অ্যাটাক করছিল, কিন্তু ফ্যাং ও লাথি মেরে ফেলে দেয়। আর ফ্যাংয়ের বডিগার্ড এসে সবাইকে ওদের ডান্ডা দিয়ে মারতে শুরু করে। তখন জুজো বলে, এরা কারা, এরা কোথা থেকে আসলো? তখন ফ্যাং বলে, এরা হচ্ছে আমার ফ্রেন্ড, আর ওরা ওদেরকে মারছিল। তখন জুহা ওখান থেকে পালাচ্ছিল, কিন্তু ফ্যাং ওকে এসে ঘুষি মারে। ওরা সবাই হাঁটু করে বসেছিল। আর তখন জুজো বলে, আমার হাজব্যান্ড তো অনেক ওয়াসাম। তখন জুহা বলে, আমাকে যতই জেলে পাঠাও না কেন, কাল আমি ওর বসকে নিয়ে আসবো। তখনই কল আসে, তখনও বলে, দেখো আমার বসের কল চলে এসেছে। তখন ফ্যানের কথা অ্যাসিস্ট্যান্ট কল তোলে এবং স্পিকারে দেয়। ও বলে, বস আমাকে বাঁচাতে এসো। তখন বস বলে, তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ জানো? আমরা ব্যাংক্রাফ্ট হতে চলেছি, এখন তুমি ওর থেকে দূরেই থাকবে। পরের সিনে জুজো ওকে লাইভ স্ট্রিম করতে দেখে বলে, এখন এসব কেন করছো, এসব কিছু বিক্রি হয়ে গেছে। তখনও বলে, একগুলো করে রাখা দরকার, না হলে আরও পিছিয়ে পড়বো। ফ্যাং বলে, এমনিতে এখানে কিছু নেই। তখন জুজো বলে, কে বলেছে নেই? আমি তো এখানে ফ্রুটের গাছ লাগিয়েছি, এরপর থেকে আমরা ওই বিজনেস করব। ও হাসছিল ওকে দেখে, আর ওকে দেখছিল আর বলে, আমি তো আমার স্ত্রীকে দেখছি কতটা স্মার্ট। আর এদিকে আন্টির ছেলে শুয়ে শুয়ে লাইভ স্ট্রিম দেখছিল। ও তখন বলে, শুধু এইসবই দেখো, কাজ তো কিছু করো না। তখন আন্টি জুজোকে চিনে ফেলে। তখনও বলে, আগেরবারে তোমাকে বুলি করেছিল না, চলো এবার একসাথে শিক্ষা দিই। অন্যদিকে জুজাও আন্টির ছেলেকে পড়াচ্ছিল, সেই জন্য আন্টি ভেজিটেবল দিতে আসে জুজোকে। আন্টি এসে দেখে শক্ট হয়ে যায়। ওরা দুজন আলাদা আলাদা রুমে যাচ্ছিলো। তখন বলে, তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? তখন জুজো বলে, না তো, তোমরা আলাদা আলাদা রুমে শুতে যাচ্ছ। বলে, তখন ও ভুল করে চলে গিয়েছে। ও ঘুমে নাটক করে বলে, হ্যাঁ আমি ভুল করে চলে গিয়েছি। ওরা আন্টিকে দেখানোর জন্য একই রুমে ঢুকে যায়। ও গেমে দেখছিল চলে গিয়েছে কিনা। চলে যাওয়ার পর ও এসে বলে, তুমি এবার তোমার রুমে চলে যাও। কিন্তু ও তো বেডে বসেছিল। ও বলে, তুমি বেডে কেন বসেছো? আর ওর হাত ধরে টানছিল আর বলছিল, তোমার রুমে যাও। কিন্তু ও তো ওকে টেনে ওর কাছেই নিয়ে নেয়। ও বলে, কি করছো? তখন ও বলে, আমাদের বিয়ে হয়েছে 2 মাস, আর তুমি তো বলেছিলে আমরা রিয়েল কাপল হয়ে যাবো, আমরা কবে হব? আর আমি এখন গ্র্যান্ডপার ঘরে থাকতে পারবো না। ও উঠে যাচ্ছিল, কিন্তু ওকে আবারও বসিয়ে নেয়। তখন ওকে ক্লোজ করে বলে, আমি তোমার সঙ্গে মরতে এবং বাঁচতে চাই। ও নার্ভাসে উঠে যাচ্ছিল আর বলে, আমি তোমার সঙ্গে হৈসাব করতে চাই। ও তখন মুখ বন্ধ করে দেয়। ও তখন বলে, আমি তো বলতে চাইছিলাম যে আমরা দুজন রিয়েল কাপল হতে চাই, তুমি কি মনে করছিলে? বলে, কিছু তো না। তখন ও বলে, তুমি কি মনে করছিলে? বলে ওকে ধাক্কা মেরে দেয়। জুজো বলে, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? বলে, ঠিক আছে আস্তে আস্তে করি, প্রথমে আমরা দুজনকে ভালোবাসি। ও বলে, কি? তখন বলে, তাহলে বেড়ে চলে? বলে, না না। জুজো চোখ বন্ধ করে কিস করার জন্য, কিন্তু ও তো গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। এরপরের দিন আন্টি এবং ওর হাজব্যান্ড আসে ওখানে তামাশা করার জন্য। আন্টি হাজব্যান্ড বলে, তুমি হচ্ছে কি আমার স্ত্রীকে বুলি করেছো, তো তোমাকে রিপে করতে হবে। জুজো তো রেগে যাচ্ছিল, কিন্তু ফ্যাং বলে, তোমাকে আবার রাখতে বারণ করেছি না, মনে নেই তোমাকে কী বলেছিলাম? ও বলে, ঠিক আছে, আর বলে ও খেতে বসে যায়। এদিকে ফ্যাং তো আন্টির হাজব্যান্ডকে মেরে একদম ফেলে দেয়। আন্টি বকবক করছিল, তাই ওনাকেও ধাক্কা মেরে দেয়। ফ্যাং বলে, টাকা বের করো। তখন আন্টির হাজব্যান্ড বলে, তুমি আমাদেরকে মারলে আর আমাদের কাছ থেকে টাকা চাইছিলে। ও বলে, তোমাদেরকে মেরে আমার ব্যথা লেগেছে, আসলে ওর সাথেই ওর খেলা করছিল। আন্টির হাজব্যান্ড আবার চিৎকার করছিল, এই সমস্ত কিছু আমার ওয়াইফের ড্যাডের, তাই সমস্ত কিছু যা ইনকাম করেছে আমাদেরকে দিয়ে দাও। ফ্যাং আবারও লাথি মেরে ফেলে দেয়। তখন ফ্যাং বলে, তোমার ওয়াইফের কাছে কি এই জমির রেজিস্ট্রি রয়েছে? তখন এ বলে, এই জমি আমার নয়, তাহলে এরও নয়, কারণ এর তো বাবা মাই নেই। ফ্যাংয়ের তো রাগ হয়ে যাচ্ছিল। তখন বলে, তোমাদের ছেলে ঘরে কোম্পানিতে কাজ করতে চায়। তখন বলে, তুমি কি করে জানলে? ও চেয়ার দেখে তো ভয় পাওয়াচ্ছিল, কিন্তু ওই চেয়ারে ওই নিজে বসে পড়ে আর বলে, যদি তোমরা দুজন মারা যাও তাহলে তোমার ছেলে ইন্টারন্যাশনাল পাবে না, আর চাকরিও পাবে না, তারপরে ঋণে ডুবে যাবে। ওরা তো ওর কথায় বিশ্বাসই করছিল না। তখনই আন্টির কাছে ওনার ছেলের কল আসে আর বলে, তোমরা কার সাথে পাঙ্গা নিয়েছো? আমার জব চলে গিয়েছে আর আমি তোমাদেরকে ঘৃণা করি, এটা বলে ও ফোন কাট করে দেয়। আন্টি আর আঙ্কেল তো ওই ছেলের জন্য ভিক্ষা মাগছিল। তখন বলে, আমার স্ত্রী কি ইনোসেন্ট নয়? তখন ওরা বলে, আমরা তো কিচ্ছু করিনি, শুধু বলেছিলাম। তখন বলে, ভুল আমার নয়, ভুল ড্যাডের। উনি তো আমাদের সম্পত্তি না দিয়ে জুজাওকে দিয়েছে। জুজাও রেগে গিয়ে থাপড় মেরে দেয়, বলে দেয়, যখন গ্র্যান্ডপা অসুস্থ ছিল তখন তো আসনি, আর এখন প্রপার্টি নিতে চলে এসেছো। ওরা দুজন প্রপার্টি নিয়ে লড়াই করছিল। তখনই ফ্যাং রেগে যায় এবং ওদেরকে আবারও লাথি মেরে দেয় আর বলে, আর জুজাওর হাত ধরে বলে, তোমাদেরকে প্রত্যেক দিন গ্র্যান্ডপার ওর সামনে বসতে হবে, তবে তোমার ছেলে আবার চাকরি পাবে। তখন জুজাও ওর হাজব্যান্ডের দিকে তাকায় আর থ্যাংক ইউ বলছিল, বলে থ্যাংক ইউ পরে বলবে। আন্টি এবং আঙ্কেলকে বাধ্য হয়ে ওখানে যেতে হয়। আন্টির হাজব্যান্ড বসছিল না, তাই ও লাথি মেরে ওকেও বস করিয়ে দেয় এবং ওদেরকে ক্ষমা চাওয়ায়। এদিকে জুজার মুড অফ ছিল, সেজন্য ফ্যাং ওকে নিয়ে চলে যায় ওখান থেকে। তখন ওখানে ভিলেজার চলে আসে আর ওদেরকে নিচু হয়ে ক্ষমা চাইতে দেখে বলে, এরা এরই
যোগ্য। তখনই ওর যাচ্ছিল, তখন ও থ্যাংক ইউ বলে। তখন ফ্যাং বলে আমি কি আমার থ্যাংক ইউ গিফট নিয়ে যেতে পারি? তো জুজা বলে বলো তোমার কি চাই? তখন ও বলে আমাকে থ্যাংক ইউ হিসেবে একটা কিস দাও। ও বলে কি? ও তো শকড হয়ে যায়। তখন বলে আমি কি তোমার হাজব্যান্ড কি একটা কিসও পেতে পারে না তোমার? ও তো কিছু বলছিল না। ও বলে ঠিক আছে বাদ দাও, কিন্তু বলে না। আর ও ধীরে করে একটা কিস করে। এমন যেন হচ্ছিল ফ্যাং আবারও ওকে চোখ কিস করতে শুরু করে। ওরা দুজন এমন মনে হচ্ছিল মুডে চলে এসেছে। ওরা দুজন দুজনকে খুব পরিমাণে কিস করছিল রাস্তায়। তখন ও লজ্জা পেয়ে নিজের ঠোঁটে হাত রাখে। ফ্যাং তখন বলে ফিউচারের কি থ্যাংক ইউ কিস কিন্তু আমার দরকার। বলে হ্যাঁ বুঝে গেছি। তখন ও বলে আমি তোমার একটা কথা বলবো। বলো হ্যাঁ বলো। তখন তুমি কে? ও তখন বলে কেন, তোমার বিয়ে করা বর? ও বলে হ্যাঁ ঠিক আছে, আমার হাজব্যান্ড ছাড়া আর কোনো কাজ আমার তো তোমাকে দেখে মনে হয় না তুমি কন্ট্রাক্টরে কাজ করো। আর তোমার যে বস মিস্টার লু রয়েছে, আমি সার্চ করে দেখেছি উনিও কন্ট্রাক্ট সাইটের বস নন। আসলে ও তো শহরের সব থেকে ধনীর বসের অ্যাসিস্ট্যান্ট। ও বলে সরি, আমি তোমাকে মিথ্যে বলে বুঝতে দেয়নি। ও বলে তুমি মানছো তাহলে যে তুমি এতদিন ধরে আমাকে মিথ্যে বলে এসেছো? তুমি শহরের সবচেয়ে বড় ধনী প্রেসিডেন্ট, তাই না? ও বলে এমনটা নয়, আমি আসলে আমাকে মারার লোককে খুঁজেছিলাম, আর আমি চাইছিলাম না আমার কারণে তুমি কোনো প্রবলেমে পড়ো। ও বলে তুমি তোমার শত্রুকে পেয়ে গেছো? ও বলে হ্যাঁ। তখন ও বলে আমি তোমাকে বুঝতে পারছিলাম না যে আমি তোমাকে এই কথাটা কীভাবে বলবো। আমি তোমাকে মিথ্যে বলতে চাইনি। ওকে টাচ করে আর বলে আমার উপর ভরসা আছে তো? ও তখন হাত সরিয়ে দেয়। ও তখন বলে ঠিক আছে, যদি তুমি চাও আমি চলে যাই। ও চলে যাচ্ছিল। ও বলে দাঁড়াও, এটা তো শর্ট স্যাড ড্রামায় হয়। প্রথমে নায়ক নায়িকার কাছ থেকে নিজের আসল পরিচয় লুকায়, তারপরে নায়িকা জানতে পেরে ওকে প্রচুর পরিমাণে ধরে ধরে মারে। ওরা তো 10 এপিসোডে কান্না করতে শুরু করে আর বাকিটায় মারামারি করতে শুরু করে। আর সত্যি কথা বলতে আমার তোমার উপর খুব রাগ হচ্ছে। ও তা ওর কাছে গিয়ে বলে ওয়াইফ বলে তুমি দাঁড়াও, প্রথমে আমাকে বলতে দাও। আমি তো ভীষণ এক্সাইটেড যে আমি শহরের সব থেকে ধনী প্রেসিডেন্টের ওয়াইফ, মানে অর্ধেক প্রপার্টি আমার তো খুবই আনন্দ হচ্ছে। ও কি দিয়ে ওকে দেখে আর বলে তুমি তার মানে রেগে নেই? ও তখন হাসি থামিয়ে বলে রাগ, আমি অবশ্যই রেগে আছি, কিন্তু আমি তার থেকে বেশি খুশি হয়ে রয়েছি। ফাইনালি আমার কাছে অনেক টাকারও আসবে। তুমি জানো যখন গরিব থেকে বড়লোক হয় তখন কতটা আনন্দ হয়। আর এটা বলে দাঁত বের করে হাসছিল। তখন বলে আমি গরিবই ছিলাম না। তখন সঙ্গে বলে তুমি চুপ করো আর বলো তোমার কাছে কত টাকা রয়েছে, মিলিয়ন না বিলিয়ন? তখন ওর অ্যাকাউন্টে অনেকগুলো টাকা ট্রান্সফার করে দেয় আর বলে এগুলো তো শর্ট ড্রামাস হয়, এতগুলো টাকা পেয়েও প্রচুর পরিমাণে খুশি হয়। ও খুশি হচ্ছিল। তখন ও বলে ওয়াইফ আমি তোমার হাজব্যান্ড হতে পারি? ও বলে অবশ্যই, বলে ওকে খুশি করে ওকে গলায় ধরে নেয়। ওরা খুশি হয়ে যাচ্ছিল, তখনই পিছন থেকে একটা মেয়ে চলে আসে। মেয়েটার নাম জুই ছিল। জো ওকে বাড়িতে নিয়ে আসে। ও তো পশু পাখি দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর বাড়ির এরকম অবস্থা দেখে ও মুখ বানাচ্ছিল। জুজা ওকে টি বানিয়ে দেয়। বলে এটা কেমন টি, এটা ভালো না। তখন ফ্যাং বলে যদি খাবার হয় খা, আর না খাবার হয় না খা। আর ফ্যাং নিজেই গ্লাসটা নিয়ে এখান থেকে রেখে দেয়। তখন জুই বলে তুমি আমার সাথে এরকম কীরকম ব্যবহার করছো? আমি তোমার ফিয়ান্সে। তুমি জানো যখন তুমি নিখোঁজ হয়ে গেছিলে আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম, আর এত কষ্ট করে তোমাকে পেয়েছি। তখন ফ্যাং বলে আমি কি তোমাকে খুঁজতে বলেছিলাম? আর তাছাড়াও আমি ম্যারিড, আর এই হচ্ছে আমার ওয়াইফ। তখন জুজা ওকে হাই বলে। জুই তো একদম শকড হয়ে যায়। ও বলে এ তো ভিলেজ গার্ল, তুমি একে কী করে বিয়ে করতে পারো? তখন সুজা বলে আমি তো আজকে জানতে পারলাম ও আমাকে কীভাবে বিয়ে করতে পারে। তখন ফ্যাং বলে তুমি কতক্ষণ আমার ওয়াইফের দিকে আঙুল বাড়িয়ে রাখবে, আর নিজেই হাত সরিয়ে দেয়। ও কান্না করতে শুরু করে আর বলে আমি তোমার ফিয়ান্সা, তুমিও এই গ্রামের মেয়েটার জন্য আমাকে মারছো। আর ও কান্না করতে শুরু করছিল। তখন ফ্যাং বলে শহরের সমস্ত কিছু যখন পরিষ্কার হচ্ছিল তোমাকেও কেন পরিষ্কার করেনি? সুজা বুঝতে পেরেছিল যে ওর হাজব্যান্ড রেগে গিয়েছে, এখন ওর মুখ দিয়ে বিষ বার হবে, সেজন্য আগে থেকেই কানে হাত দিয়ে রাখে। ফ্যাং বলে কন্ট্রাকশনে কবেই ম্যারেজের বিরুদ্ধে লা বানিয়ে দিয়েছে, যে লাভ আর বিয়েতে খুব স্বাধীন রয়েছে। তুমি কি এসব কিছু পড়োনি? ও চিৎকার করে এবং বলে আমি তোমাকে হেড করি, বলে ওখান থেকে চলে যায়। সুজা ওকে আটকাচ্ছিল। তখন ফ্যাং বলে তুমি আর পিছনে যাবে না? ও বলে আমি ওর পিছনে কেন যাবো, আমি তো আমার ওয়াইফের কাছে আসবো। ও বলে আমি তো আমার ওর মানে ছিল না, ও হচ্ছে রিস গার্ল আর এখানে কিছুই চায় না, যদি হারিয়ে যায়। আর সন্ধে হতেও চলেছে, সনের মতন অনেক মাথার রাস্তায় ঘুরবে। তখন ফ্যাং বলে আমি যদি পেছনে যাই তুমি জেলাস হবে না? ও বলে আমি কেন জেলাস হবো, বেচারা মিস্টার ব্যাং, তোমার মধ্যে মনে মন নেই, আমি যাচ্ছি, না হলে তুমি শান্তি পাবে না। ও যাচ্ছিল, কিন্তু আবার পিছন ঘুরে তাকায় বলে আমি কিন্তু যাচ্ছি। বলে তাড়াতাড়ি যাও না, সন্ধে হতে চলেছে। তখন ব্যাং ভাবে এ তো কোনো যাই আস না। তখন ভাবে এর আবার কী হয়ে গেল, মনে হয় আমাকে যেতে হবে। অন্যদিকে জুই যখন যাচ্ছিল ও বলে এটা কীরকম ধরনের জায়গা। ও হাঁটছিল, হাঁটতে হাঁটতে হঠাৎই পড়ে যায়। তখন ও আঙ্কেল এবং আংটিকে গ্র্যান্ডপার সামনে দেখে ফেলে। ও তখন ওদের কাছে যায় এবং বলে তোমরা কি এই গ্রামে? তাহলে আমাকে মিস্টার ব্যাঙের বাড়িতে দিয়ে আসো। তখন আঙ্কেল বলে ওই জুয়ের কারণেই তো
জুজাওয়ের কারণেই তো আমাদের এরকম অবস্থা হয়েছে। তখন জুই বলে ওই মেয়েটা মনে হয় খুব খারাপ, আমি তোমাদেরকে হেল্প করে বদলে নিতে। ওরা বলে কীভাবে? তখন বলে আমি রিচ ফ্যামিলির মেয়ে। তখন ওরা কান্নার অ্যাক্টিং করে আর বলে তুমি আমাদের বাঁচাতে পারবে। ততক্ষণ ওখানে জুজাও চলে আসে আর বলে তুমি এখানে ছোটো জামা পরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ, যদি কোনো পশু চলে আসতো তো বলে তুমি এদের ফালতু কথায় বিশ্বাস করো না, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলছি, আমার সাথে এখন চলো। ও বলে আমি তোমার সাথে যাব না, আমি মিস্টার ব্যাঙের সাথেই যাব। ও বলে তাহলে তোমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে। তখন আঙ্কেল আন্টি বলে ও কিন্তু তোমাকে মারবে। জুই তো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। জুজা ওর পিছন পিছন যেতে থাকে। তখন জুই রাস্তায় যাচ্ছিল, মাতালের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। তখন ও সরি বলে। তখন বলে তুমি তো খুব সুন্দরী, আর মনে হয় না এই গ্রামেরও, তুমি মনে রাস্তা হারিয়ে ফেলেছো, চলো আমি তোমাকে বাড়ি ফেরত দিয়ে আসি। আর ওর সঙ্গে জোরজবরদস্তি করছিল। তখনই ওখানে জুজাও চলে আসে আর ওকে তো প্রচুর পরিমাণে মারে। ও মেরে মেরে তো ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। ওদিকে জুই তো শুধুমাত্র জুজাওকেই দেখে যাচ্ছিল। জুজাও জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? বলে তুমি এতটা অসাম কী করে? তখনও বলে এরকম মাতাল দিয়ে সামলানো আমি ভালো মতন জানি। ও যখন ওকে নিয়ে যাচ্ছিল ওর পায়ে মস্কা লেগে যায়, সেই জন্য ও ওকে কোলে তুলে নেয়। প্রথমে তো জুই শকড হয়ে যায়, কিন্তু পরে প্রচণ্ড পরিমাণে খুশি হচ্ছিল। পরের সিনে জুইয়ের পায়ে মেডিসিন লাগাচ্ছিল। তখন ব্যাঙ এসে বলে আমি ওকে খুঁজে পাইনি, তুমি অন্য কাউকে ওকে খুঁজতে পাঠাও। ও যখন দেখে জুজা ওকে মেডিসিন লাগাতে, তখন ও বলে তোমাকে কে পারমিশন দিয়েছে? তখন জুই বলে সিস্টার নিজের ইচ্ছে লাগাচ্ছে। তখন ওর কাছ থেকে ওষুধ কেড়ে নেয় এবং বলে সিস্টার আমাকে মেডিসিন লাগিয়ে দাও না। তখন ফ্র্যাঙ্ক তো শকড হয়ে যায়। সিস্টার? জুই বলে হ্যাঁ, এ অনেক ভালো একজন মানুষ, আর মিস্টার ব্যাং আমি তোমার সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দিচ্ছি। ফ্র্যাঙ্ক তো শকড হয়ে যায়, এর আবার কি হয়ে গেল? জুই ওকে জুইয়ের খেয়াল রাখতে দেখে ও তো জেলাস হচ্ছিল, ওর কাছে আসছিল, কিন্তু জুই ওকে লাথি মেরে পিছনে করে দেয় আর বলে দূরে থাকো, এই আমার সিস্টার। ও বলে এটা কি? ও আমার ওয়াইফ। আর ও অ্যাক্টিং করতে অসুস্থভাবে অ্যাক্টিং করতে শুরু করে। তখন জুজাও ওকে লুকিয়ে নেয় আর বলে চুপ হয়ে যাও। ও বলে ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। তখন জুজাও ব্যানকে বকতে শুরু করে। তখন ও তো শকড হয়ে যায়, তুমি আমাকে বকছো? কিন্তু ওকে হাক করে লুকিয়ে নিচ্ছিল। তখন এতে তো বেনের একদম চলে যাচ্ছিল, কিন্তু ওকে দূরে সরিয়ে দেয় আর বলে তুমি ওকে মারছো কেন? ও বলে তুমি জানো না এই 1 নম্বরে গ্রিন টি, এই এতটা কিউট, আর এই আজকে আমার সাথেই শোবে। মিস্টার ব্যাংক তো বলে অনেক হয়ে গেছে। ও ওকে ওখান থেকে নিজের সাথে শোয়ার জন্য নিয়ে যাচ্ছিল। বেন ওদের মাঝখানে আসছিল, কিন্তু ওকে সাইড করে দিয়েও চলে যায়। ও যাওয়ার সময় জুই ওকে জিব্বার করে খেয়েছিল। তখন ও যাওয়ার পরে বেন ভাবে যদি ছেলে হোক বা মেয়ে হোক, সবাই আমার কাছ থেকে আমার ওয়াইফকে কেড়ে নিতে চাইছে। পরের সিনে জুজাও খাবার বানাচ্ছিল আর জুই ওকেই দেখে যাচ্ছিল। তখন ওখানে ব্যাং আসে আর ও দেখে এ তো আমার ওয়াইফের দিকেই তাকিয়ে আছে। ও বলে সরো রাস্তা থেকে। তখন জুই বলে তুমি অতটাও মোটা নয় যে এখান থেকে যাবে। তখন জুজাই খাবার দিচ্ছিল। তখন জুই প্লেট বেনের হাতে ধরিয়ে দিয়ে বলে চলো আমরা দুজন হাত পা ধুয়ে আসি, ও আজ খাবার দেবে। মিস্টার ব্যাং কোথায় ফেসে গেছে। এরপর খাবার টেবিলে জুই তো জুজাইকে দেখে যাচ্ছিল আর বলছিল সিস্টার তুমি কতটা কিউট, তুমি কত টেস্টি খাবার বানাও, আমি তোমার খাবার সাহায্য খেতে চাই। জুজা বলে হ্যাঁ কিছুদিন এখানে থেকে যাও। মিস্টার ব্যাং বলে তোমাকে এখানে রাখা যাবে না, জু ফ্যামিলি এসে তোমাকে নিয়ে যাবে। ও আবারও ঝগড়া করতে শুরু করে। তখন বলে তোমরা দুজন মিলে আগে শান্ত হয়ে খাবে। তখন বেন ওকে খাবার সার্ভ করে, জুইও ওকে খাবার সার্ভ করে। যে দিকে বেন তো জ্বলে যাচ্ছিল। বেন ওকে বলে ও আমারটা খাবে। তখন জুই বলে ও আমারটা খাবে। এই করে সমস্ত খাবার ওকে দিয়ে দিচ্ছিল। ও বলে তোমরা দুজন চুপ করবে। তখনই ভিলেজের চিফ সে মাতালকে নিয়ে আসে। তখনই বলে আমাকে কালকে রাত্রে প্রচুর মেরেছিল। তখন জুই বলে কারণ ও প্রথমে আমাকে টিস করেছিল, সেই জন্যই মার খেয়েছে। তখন বলে সিস্টার এটাকে আমি হ্যান্ডেল করে নেবো, তুমি চিন্তা করো না, আমি ওপরে পুলিশ কেস করে দেবো। আর ফোন খুঁজছিল নিজের, কিন্তু বেন আগেই পুলিশ কেস করে দেয় এবং ওকে বলে এসে পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়। তখন বডিগার্ড এসে ওকে ধরে নিয়ে চলে যায়। জুই তো প্রচণ্ড রেগে যায় আর বলে আমি আমার সিস্টারের সামনে একটা ইমোজ বানাতে চেয়েছিলাম, তুমি সেটাকে নষ্ট করে দিয়েছো। ও বলে আমার ওয়াইফের কাছে আমি থাকলে যথেষ্ট। তখন এখন ভিলেজার আসছিল। জুই যেতেই জুই বলে শোনো, কান খুলে শুনে রাখো, সিস্টার আমারও। বেন কিছু বলতে যাবে তার আগে ও পড়ে নাটক করতে শুরু করে সিস্টার আমাকে বাঁচাও। ওখানে জুই চলে আসে এবং বলে তুমি একে মারলে কেন? বেন বলে এটা কি করে, আমি ওকে হাতও পর্যন্ত লাগাইনি। জুইজা বলে তাহলে কি নিজে নিজে মেরেছে? তো আর তুমি ওকে, ও তোমাকে অতটা ভালোবাসে, তুমি কেন মারছো? তখন বলে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ও কী করে মারতে পারে আমাকে? ও তো ওকে খেঁচাচ্ছিল। তখন বেন বলে তুমি ওকে চিনতে পারছো না, আর হ্যাঁ ও তো তোমাকে কিউটি লাগবে। ওখান থেকে চলে যায়। তো জুইজাও উকি মেরে দেখছিল চলে গিয়েছে কিনা। পরের দিন ওরা আঙ্কেল আন্টির কাছে যায় আর বলে তুমি ওদেরকে শিক্ষা দিতে চেয়েছিলে, আমার বোনকে তুমি বুলি করেছিলে, কিন্তু ও কিছু করার আগেই ওখানে মিস্টার ব্যাং চলে আসে আর বডিগার্ড দিয়ে ওদেরকে ধরিয়ে দেয়।
জুই তো মুখ বানিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু বেন বলে দাঁড়াও, আর অ্যাসিস্ট্যান্টকে মারতে বলে। ও তো ইচ্ছা করেই মার খাচ্ছিল। যখন ও জুইকে আসতে দেখে ও ইচ্ছা করে ওখানে পড়ে যায়, জুই ওকে আসতে দেখে ও ইচ্ছা করে পড়ে যায়। জুই বলে তুমি আমার ট্রিক আমার উপরে অ্যাপ্লাই করছো। জুই এসে ওর হাজব্যান্ডের চিন্তা করছিল, বডিগার্ডে এমন বিহেভ করছিল। ওরা বলে তোমরা আমাদের ইয়াং লেডি জুইকে বুলি করেছো। তখন জুই বলে আমি তো তোমাদের চিনিও না। তখন বডিগার্ড বলে আমরা তো সাধারণ বডিগার্ড, আপনি তো ইয়াং লেডি, আমাদের কি করে জানবে। এখন থেকে চলে যায়। মিস্টার ব্যাং নাটক করেছিল জুজাও ও আমাকে এখন লাভ নয় হেট করে, সেই জন্যই আমাকে মার খাইয়েছে। তখন জুজাও বলে হয়তো আমার লাভ হেটে বদলে গিয়েছে, তাহলে তুমি কাউকে মার খাওয়াতে পারো না ভেবে। জুই বলে সিস্টার আমার কথা শোনো, ওরা আমার লোক ছিল না। তখনই বেন মাঝখানে কথা বলে আর বলে জুজাও মনে করো ওরা আমারই লোক, আর আমি ইচ্ছা করে মার খেয়েছি। জুজাও মিস্টার ব্যাংকে নিয়ে যায়, কিন্তু জুই তো প্রচণ্ড রেগে যাচ্ছিল, কারণ মিস্টার ব্যাং ওকে ভেন্টাচ্ছিল। এরপর জুইজাও ব্যাঙের মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, আর ও বলছে তুমি এবার তাকিয়ে আছো কেন। তখন ও বলে তুমি কতটা কিউট। ওকে কোলে বসিয়ে নেয়। তখন ও বলে তার মানে জুইয়ের থেকে আমি তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ও বলে হ্যাঁ, আমি ওর আগে তোমাকে জানি। ও বলে তার মানে তুমি আন্টি ব্যানের থেকে আগে আমাকে জানো। ও বলে এই ব্যাপারটা আলাদা। মিস্টার ব্যাং জিজ্ঞাসা করে কি আলাদা, কারণ আমি তোমার হাজব্যান্ড। ও তখন একদমই উঠে যায় আর ওকে বলে তুমি আমার লোক, মানে তুমি আমার হাজব্যান্ড, আর ওর কান ধরে মুলে দেয়। তুমি সবার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো। ও পালিয়ে যাচ্ছিল, ও পিছনে যাচ্ছিল। পরের সিনে আমরা দেখি সুজা বলে আমি ইনভেস্ট করতে চাই যাতে আমাদের ট্রেজার বাড়বে। তখন বলে তুমি কত টাকা ইনভেস্ট করতে চাও, তোমার কাছে টাকা আছে। তখন ও টাকা দেখায় 1 মিলিয়ন। এতেও শকড হয়ে যায়, তোমরা তুমি এত টাকা কোথায় পেয়েছো। তখন জুজাও বলে আমার হাজব্যান্ড একটু রিচ। তখন বেন বলে আমি তো তোমাকে এটা পকেট মানির জন্য দিয়েছি। জুই একে এসে বলে সিস্টার ও তোমাকে 100 মিলিয়ন দিয়েছে না, আমি তোমাকে 200 মিলিয়ন দেবো। তো অবাক হয়ে যায়, ওর টাকা ট্রান্সফার করতে যাচ্ছিল। বলে দাঁড়াও, ও আমার হাজব্যান্ড, ও আমাকে দিতে পারে, কিন্তু তোমার দেওয়াটা একটু আলাদা রকম না। জুজি বলে আমি আমার সিস্টারকে দিতে পারি না। তখন বেন ওকে সেট করে নিয়ে পারে আমার অর্ধেক প্রপার্টি তো আমার ওয়াইফে, তুমি এর মধ্যে পড়ো না। তখন বেন বলে ইনভেস্ট করার জন্য 100 মিলিয়ন কম পড়বে, আমি আরও 100 মিলিয়ন করে দিচ্ছি। তখন জুই বলে জু ফ্যামিলির তরফ থেকে 100 মিলিয়ন ইনভেস্ট করব। তখন ও আবার ওর দিকে টানে, আর ও আবার ওর দিকে টানে। এইভাবে ও বলে দাঁড়াও আমরা 3 জন মিলে একসাথে ইনভেস্ট করব। জি বলে দেখেছো সিস্টার আমাকে ভোট দিয়েছে। তখন বেন ওয়াইফ বলে কান্না করতে নাটক করছিল, তখন ওকে থামাচ্ছিল। আর এদিকে ভিলেজার তো 0 গুণে যাচ্ছিল। এদিকে ভিলেজার সমস্ত ভিলেজারকে বলে যে জুজাও ইনভেস্ট করছে 300 মিলিয়ন। সবাই তো শকড হয়ে যায়, কিন্তু সমের মম বলে ও এত টাকা কিভাবে ইনভেস্ট করবে, আর ওখান থেকে উঠে চলে যায়। কিন্তু বাকি ভিলেজারদের সুইজারের উপরে বিশ্বাস ছিল। এরপর গ্রামে কাজ শুরু হয়ে যায়। তখন আন্টি এসে বলে তুমি এত টাকা কোথা থেকে পেলে। তখন ও বলে আমার হাজব্যান্ড শহরের সব থেকে রিচ প্রেসিডেন্ট। আর তখনও বলে আমার ওয়াইফের আমি একমাত্র বান্দা। সুই এসে বলে আমি এই শহরের 2nd প্রেসিডেন্টের মেয়ে। এটা শুনে তো আন্টি একদম শকড হয়ে যায়। আন্টি যখন জ্ঞান ফেরে তখন সনকে আমার মাকে কথা শোনাচ্ছিল, তুমি জানো তুমি কি করেছো, তুমি না করে দিয়ে এসেছো যেখানে সবার কাজ হচ্ছে, অথচ আমাদের বাড়ির কোনো কাজ হচ্ছে না, আমরা আবারও গরিব থেকে যাবো। এভাবে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়। ওর মা ওকে বকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তখন জুজাও আসে, তো আন্টি বলে তুমি কি এখানে আমাকে মজা ওড়াতে এসেছো। বলে আমি খাবার নিয়ে এসেছি। ও যখন যাচ্ছিল তখন আন্টি নিচু হয়ে ওর কাছে প্রথমে করার জন্য ক্ষমা চাইছিল, কিন্তু কোনো না কথা না শুনে ওখানে চলে যায়। ও যখন বাড়ি আসে তখন মিস্টার খাবার বানাচ্ছিল। বলে জুই কোথায়। তখন বলে জুই বাড়িতে নেই, আমি ওকে পাঠিয়ে দিয়েছি। যখন রাত্রে ও বাড়ি ঘর দেখছিল তখন ওখানে মিস্টার ব্যাং আসে আর ওর কাছে যায়। তখন ও শকড হয়ে যাওয়ার ভাবে বলে আমি তো ভেবেছিলাম জুই। বলে কেন, আমাকে দেখে তুমি খুশি হওনি। বলে আমি তোমার হাজব্যান্ড এখানে আসতে পারি না। বলে তুমি আমার রুমে কি করছো। ও তখন বলে ওর ক্লোজ হয়ে বলে তুমি সবসময় ওই মেয়েটার সঙ্গে শুতে। ও তখন বলে আমার ওই মানে ছিল না। ও তখন ক্লোজ হয়ে ওকে কিস করতে শুরু করে। জুজাও বলে তুমি আমাকে না জিজ্ঞাসা করে কিস কীভাবে করে নিলে। কিন্তু ও আবারও কিস করে আর বলে আজকে জুই বাড়িতে আসবে না, তো চলো আমরা আজকে ইম্পর্টেন্ট কাজ সেরে নিই। আর তাছাড়া যদি ওয়াইফকে আমি তাড়াতাড়ি বেবি না দিই ও আমাকে বাড়ি থেকে বার করে দেবে। আর দুজনে কিস করতে শুরু করে। সকালবেলা জুই আসে এবং ওদেরকে হাক করে শুয়ে থাকতে দেখে ওদের চিৎকার করে। তখন জুজাও বলে জুই তুমি চলে এসেছো। জুই বলে সিস্টার তুমি এর সাথে কীভাবে শুতে পারো, কোথাও এ তোমাকে ফোর্স তো করেনি না। তখন বেন বলে আমি ওর হাজব্যান্ড, আর আমি ওর সাথে থাকি তা তোমার কি, আজ থেকে আমি রোজ ওর সাথে থাকবো। আর তুমি গেস্ট রুমে শুয়ে পড়ো। ও কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। জুজে ওর পিছনে যাচ্ছিল, কিন্তু বেন ওকে আটকে বলে কাল রাতে কি আমি ভালোভাবে করতে পারিনি, যার কারণে তুমি ওর কাছে চলে যাচ্ছ। আর ওকে আবারও কিস করতে শুরু করে। সকালবেলা খাবার খাওয়ার সময় জুই এখনো পর্যন্ত কান্না করছিল আর খাবার খাচ্ছিল। জুজে ওকে খাবার দিচ্ছিল, কিন্তু ও কান্না করেই যাচ্ছিল।
জুজা বলে এর কি হয়েছে? তখন ভ্যান বলে ওর দিকে বেশি খেয়াল দিও না। জুই ওকে শোনাচ্ছিল, তখন ও বলে তুমি ওরকম করে বলো না। তখন জুই বলে সিস্টার তুমি ওর সাইড নিচ্ছ। ও বলে আসলে আমার হাজবেন্ড। ও তো আরো জোরে বেশি কান্না করতে শুরু করে। ভ্যান বলে এখনই যা কান্না করার করে নাও, কারণ পরে আর পাবে না। তখন আমি বলে এর মানে কি? ও তখন বলে আমি আর আমার ওয়াইফ শহরে ঘুরতে যাচ্ছি, আর আমরা আবারও বিয়ে করব, আর তুমি ওতে আসবে। এতে তো ও আরও বাচ্চাদের মতন জোরে জোরে কান্না করেছিল। তখন সে বলে কি হলো? ও বলে ওরকম করে। পরে সিনে সমস্ত গ্রামের লোকের নতুন হোটেলে আসে, যেটা ট্যুরেদের জন্য বানানো হয়েছিল। প্লেসটা বলে পা এটা তো অনেক সুন্দর হয়েছে। আর আন্টি তো ছেলেকে বলে তুমি অনেক পড়াশোনা করে অনেক বড় বিজনেসম্যান হবে। তখন জুজা বয়সে বলে যদি আমার কোনো প্রয়োজন হয় আমাকে ডাকবে। তখন জুই বলে আমাকেও ডাকবে, আমি অনেক বড় পড়াশোনা করেছি। ভেন বলে আমরা শহরে গিয়ে আবারও বিয়ে করব, আর আপনার সবাইকে এখানে আসতে হবে। অ্যাসিস্ট্যান্ট জুজাউকে বলে ম্যাডাম আপনি কি ওষুধ দিয়েছেন বসকে, যে এতটা ক্রুল ছিল সে এখন এতটা সুইট হয়ে গিয়েছে। জুজাও হাসছিল, কিন্তু ব্যানের তাকাতে অ্যাসিস্ট্যান্ট ভয় পাচ্ছিল। অন্যদিকে বাবা ছেলেকে জঙ্গলে বেঁধে রেখেছিল, কিন্তু ওরা ওখান থেকে যেভাবে পালিয়ে এসে তো মিস্টার ব্যাং অ্যাসিস্ট্যান্টের উপরে রাগ করছিল। ওরা পালিয়ে গেল কি করে? ওদেরকে তাড়াতাড়ি ধরো। আমার বিয়ের আগেই ও যখনই জুজা ওঠে ও এসে ওকে হাক করে নেয়। ওদের বলে কি হয়েছে? ও বলে কিছু না। আর বলে আমার কারোর সঙ্গে দেখা করতে হবে। জুজাও ব্যানের মমের সামনে মোমবাতি জ্বালায় এবং বলে আজ থেকে আপনার ছেলের খেয়াল আমি রাখবো। তখন ব্যান এসে ওকে হাক করে নেয় আর বলে তুমি যদি কোনোদিন জানতে পারো যে তুমি যেরকম ভাবো আমাকে, আমি সেরকম নই, আমি ক্রুল এবং ডেভিল। তখন ওকে বলে কে বলেছে যে তুমি ডেভিল? তুমি তো অনেক সুইট আর অনেক লোকে হেল্প করো। এবার ওকে হাক করে নেয়। পরের সিনে আমরা দেখি জুইজাও ওয়েডিং ড্রেস পরেছিল। তখন জুই বলে তুমি সত্যি ওকে বিয়ে করবে? তুমি আমার কথা ভেবে দেখো, আমি তো অনেক ভালো। ও বলে আমাদের আগেই বিয়ে হয়ে গেছে, এখন শুধু পাবলিক হচ্ছে। নেক্সট সিনে জুজাওকে ওখানে ওয়েডিং ড্রেসে নিয়ে আসছিল। ভেনে স্মাইল করে ওর হাত ধরে। তখন জুই বলে যদি আমার সিস্টারকে বুলি করো তাহলে আমি তোমাকে মেরে ফেলে দেবো। ও বলে এরকম সুযোগ কখনোই হবে না, আর ওয়াইফ আমি কখনো তোমাকে দেবো না। ওরা দুজনে যখন রিং পড়াতে যাবে ওখানে বাবা এবং ছেলে চলে আসে আর বলে যে তুমি সবাইকে ডেকেছো কিন্তু নিজের বাবা এবং ভাইকে ডাকুনি। তখন ভ্যান অ্যাসিস্ট্যান্টকে বলে ওদেরকে ধরে নিতে। ওরা ধরতেই আসবে তখন ও বম দেখিয়ে দেয়। বম দেখাতে সবাই ভয় পাচ্ছিল। ভেন তো জুইজাওকে সাইড করেছিল। জুইকে বলে জুইজাওকে এখান থেকে নিয়ে যাও, বলে আমি তোমাকে ছেড়ে এখান থেকে যাবো না। তখন বলে এখান থেকে কেউ যেতে পারবে না বেঁচে। জুজা ভাবে আমি এরকম আগে কখনো আমার হাজব্যান্ডকে দেখিনি আউট অফ কন্ট্রোল হতে। তখন বাবা বলে হ্যাঁ তোমরা সবাই ভিডিও বানাও যে কেমন ছেলে রুটলেস, যে নিজের বাবাকে নাম ধরে ডাকছে। আর জুজাইকে বলে ডরে নিল তুমি তো জানো না এ তোমার সামনে ভালোভাবে নাটক করছে, কিন্তু এ আসলে অনেক খারাপ, আমাদেরকেও বেঁধে রেখেছিল আর আমাদের উপর অনেক টর্চারও করেছিল। তখন ওর ভাই বলে সিস্টার এলো তুমি জানো এ কত লোককে মার্ডার করেছে, কত লোকের রক্ত ওর হাতে রয়েছে, তুমি এখনও ওকে বিয়ে করতে চাও? ও বলে এরকম কিছু না। তখন ও বলে তোমরা চাও কি? তখন ও বলে তোমরা বিয়ে ক্যান্সেল করে দাও। তখন জুজা বলে এটা কখনোই সম্ভব না, আমি এরকম কখনোই করব না। আর আমি জানি আমার হাজব্যান্ড কার সাথে কীরকম ব্যবহার করে, কার সাথে রুট এবং কার সাথে সুইট। আর তোমরা কী ভেবেছো আমি কিছু জানি না? তোমরা দুজন আমার হাজব্যান্ডকে মারতে চেয়েছিলে আর তুমি নিজের ওয়াইফকে চিট করেছো। মিস্টার ব্যাং অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি কী করে জানলে? আর অ্যাসিস্ট্যান্টের দিকে তাকায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে সিস্টার হলে এমনভাবে জোর করেছিলেন যে বলতেই হয়েছিল আমাকে। গ্রামের সবাই মিস্টার ব্যাংয়ের সাইড নিচ্ছিল। হ্যাঁ ও অনেক ভালো লোক। তখন ও বলে আমি এক্ষুনি বম ফাটিয়ে দেবো। তখন ও বলে ঠিক আছে সাহস থাকলে ফাটাও। সবাই তো ভয় পাচ্ছিল। ভেনুকে আটকাচ্ছে তুমি সে কী বলছো? তখন বলে ওদের মধ্যে এতটা সাহস নেই। তখন আর বলে যে বমও নিশ্চয়ই নকল হবে, আর বলে তোমার ফাটাতে পারছিল আমাকে দাও। তখন ড্যাড ভয় পেয়ে বম ফেলে দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্টের বডিগার্ড দিয়ে ওদেরকে ধরে ফেলে। মিস্টার ব্যাংস ওকে দেখে আর বলে ওয়াইফ তুমি ঠিক আছো না? আর ওকে হাক করে নেয় আর বলে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, যদি আসল হতো তো। তখন জুজা বলে এরা যতটা না বোকা তার থেকেও বেশি ভীতু, যে আসল বম এখানে নিয়ে আসবে। তখন জুই বলে তোমাদের যদি হয়ে থাকে প্লিজ আমাকে কেউ ধরো, আমি এতটা ভয় পেয়ে গেছি যে আমি এখান থেকে সরতেও পারছি না, আর এই দুটো গাধাকে তাড়াতাড়ি জেলে পাঠাও। জুই বলে এরা দুজন তো বিয়ে ভাঙতে এসেছিলো, আমি তো চাইছিলাম না বিয়ে হোক বলে। তো মিস্টার ব্যাং বলে এইটা স্বপ্নেও হবে না। এরপর দুজন বিয়ে কন্টিনিউ করে, দুজনকে রিং পরিয়ে কিস করে নেয়। এরপর আমরা পরের সিনে দেখি মিস্টার ব্যাং আসে এবং গেট খুলে জুজাওকে বের করে। ও প্রেগনেন্ট ছিল। ও বেরিয়ে বাড়ি এখন তো গ্রামের অনেক কিছু বদলে গিয়েছে। ওরা যখন তুমি বাড়িতে ছিলে তখন আমি সমস্ত কিছু বদলে দিয়েছি। ওরা দেখে গ্রামের চিফও এখন লাইভ স্ট্রিম করছে। ভ্যান নিজের বেবিকে টেস্ট করেছিল আর বলে ভ্যান আন্টি এটা আপনার ঘর? ও বলে হ্যাঁ, নিচের রেস্টুরেন্টের উপরে ঘর করে দিয়েছি, এখন তো আমার ছেলেকে পড়ানোর জন্য কোনো অসুবিধাও হয় না।
জুজাওয়ের কারণে আমরা সবাই বিজনেস করতে শিখে গেছি, আর ওকে থ্যাঙ্কস জানাচ্ছিল। বেন বলে আমরা এখন 4 ফ্যামিলি হতে চলেছি। ওরা বলে 4 আমার টুইন্স বেবি হতে চলেছে, এতে তারা খুব খুশি হয়। আর বলে ফ্রুট ট্রি যেগুলো লাগিয়েছিল সেখান থেকেও এখন আমাদের বিজনেস শুরু হয়ে গেছে। ও হাজব্যান্ডকে হাক করে নেয়, আর এটা হচ্ছে বেস্ট হোম টাউন, আর ওরা এতেও প্রচণ্ড পরিমাণে খুশি হয়। এর সাথে ড্রামাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।